পল্লী বাংলার একটা কথা আজও প্রচলিত আছে। কিছু কিছু মানুষকে দেখে মানুষ মনে হলেও তারা মানুষ নয়। আজ আমি যে গল্পটা বলবো সেটা শুধু ভূতের গল্প নয়, এটা এক বাবার গল্প, একটা ছোট্ট ছেলের গল্প, আর একটা ঘোমটার আড়ালে লুকিয়ে থাকা ভয়ঙ্কর সত্যের গল্প। আপনারা শুনছেন বনানীর রহস্য কথা। বর্ধমান জেলার এক ছোট্ট গ্রাম, নাম বটতলা। মাটির বাড়ি, সামনে তুলসী মঞ্চ, ডান দিকে গোয়াল ঘর, বড় উঠোনে ধান শোকাচ্ছে। সেই বাড়িতেই থাকতো গদাধর, তার মা কমলা দেবী, ছোট ভাই হরিদাস, হরিদাসের স্ত্রী বাসন্তী আর গদাধরের 5 বছরের ছেলে খোকন। কিন্তু এই বাড়িতে একটা মানুষ আর নেই, গদাধরের স্ত্রী মালতী। খোকনের জন্মের সময় রক্তক্ষরণে মারা যায়। এখন সন্ধ্যাবেলা, উঠোনে সবাই বসে। খোকন এক কোণে বসে একটা ভাঙা কাঠের ঘোড়া নিয়ে খেলছে। হঠাৎ সে আকাশের দিকে তাকিয়ে বলল, ঠাম্মা। কমলা দেবী বললেন, কি রে খোকন, কি হয়েছে? আমার মা কবে আসবে? কথাটা শুনেই উঠোনে নেমে এলো নিস্তব্ধতা। বাসন্তী আঁচল দিয়ে চোখ মুছল, হরিদাস মাথা নিচু করল। গদাধর উঠে চলে যেতে লাগলো। কমলা দেবী ডেকে উঠলেন, এই গদা, দাঁড়া বাবা। গদাধর থেমে গেল। কমলা দেবী বললেন, আর কতদিন এভাবে চলবে বল? খোকনের একটা মা দরকার। গদাধর দীর্ঘ শ্বাস ফেলে বললেন, মা, মালতীকে আমি কথা দিয়েছিলাম, ওর জায়গায় আর কাউকে আনবো না। কমলা দেবী কাঁপা গলায় বললেন, মরা মানুষকে কথা দিয়ে বেঁচে থাকা ছেলের জীবন নষ্ট করছিস না? দেখ না, ছেলেটা সারা দিন মা বলে কাঁদে। বাসন্তী ধীরে বলল, দাদা, আমরা যতই ভালোবাসি, মায়ের অভাবকে পূরণ করতে পারবো? গদাধর চুপ। শুধু দূরে শিয়ালের ডাক ভেসে এলো। সেই রাতেই গ্রামের ঘটক হরিমোহন ঘটক এলো তাদের বাড়িতে। ও কমলা বৌদি, একটা সম্বন্ধ আছে গো। কমলা দেবী, তা মেয়ে কেমন? হরিমোহন, লক্ষ্মী, শান্ত, রান্নায় হাত যেন সোনা। শুধু। তখন হরিমোহন থেমে গেলেন। গদাধরের ভাই হরিদাস বললেন, শুধু কি? ঘটক চারিদিকে তাকিয়ে গলা নামিয়ে বলল, মেয়ের একটা শর্ত আছে গো, দিনের বেলা সে কখনো ঘুমটা খুলবে না। উঠোনে আবার নীরবতা। বাসন্তী অবাক, সে আবার কেমন গো? ঘটক কাঁধ ঝাঁকালো, ওদের বংশের নিয়ম, বিয়ের পরেও দিনে নাকি ঘোমটা তোলা নিষেধ। কমলা দেবী একটু অস্বস্তি পেলেন, তবু বললেন, মানুষ ভালো হলে ওসব নিয়মে কি আসে যায়? গদাধর তখনও চুপ, তার চোখে শুধু খোকনের মুখ। খোকন ঘুমিয়ে পড়েছে, মুখে একটাই কথা, মা, ও মা, মা তুমি আসবে তো? পরদিন সবাই মেয়ে দেখতে গেল, কিন্তু সেদিন যে দৃশ্য তারা দেখেছিল সেটাই ছিল তাদের জীবনের সবচেয়ে বড় ভুল। সেখানে যেতে যেতে লোকের মুখে শোনা যায়, ওই গ্রামের শেষ প্রান্তের বাড়িটায় সন্ধ্যার পর কেউ যায় না। কিন্তু সেদিন তখন দুপুর, কেউ এসব কথা মনে আনল না। হাঁটতে হাঁটতে হরিদাস বলল, ঘটক মশাই, বাড়িটা আর কত দূর? ঘটক একটু ইতস্তত করে বললেন,
এই 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 তো ওই বাঁশবনটা পেরোলে। বাসন্তী চারিদিকে তাকিয়ে বলল, এত চুপচাপ কেন গো? একটা পাখির ডাকও নেই। ঠিক তখনই একটা কালো কাক মাথার ওপর দিয়ে উড়ে গিয়ে বিকট স্বরে ডেকে উঠল। কমলা দেবীর বুকটা কেমন ধক করে উঠল। বাড়িটা দেখে সবারই কেমন অস্বস্তি লাগলো। পুরনো মাটির বাড়ি, দেওয়ালে শ্যাওলা, উঠোনে একটা শুকিয়ে যাওয়া তুলসী গাছ। কিন্তু আশ্চর্য, এত বড় বাড়িতে একজন মানুষও দেখা যাচ্ছে না। ঠিক তখনই ভেতর থেকে বেরিয়ে এলেন এক বৃদ্ধা। চোখ দুটো কোটরে ঢুকে গেছে, মুখে অদ্ভুত হাসি। বৃদ্ধা এসে বলছেন, এসেছেন? অনেকক্ষণ ধরেই অপেক্ষা করছিলাম। কমলা দেবী অবাক হয়ে বললেন, আপনি জানলেন কি করে আমরা আসবো? বৃদ্ধা শুধু হাসলেন। যাদের আসার কথা তারা ঠিকই আসে। কথাটা শুনে বাসন্তীর হাত পা ঠান্ডা হয়ে গেল। একটু পর একটি মেয়ে এসে চুপচাপ সবার সামনে বসে পড়ল। লাল শাড়ি, মাথায় লম্বা ঘোমটা, দুটো হাত কোলের উপর, একবারও মাথা তুলল না। কমলা দেবী বললেন, মা, তোমার নাম কি? মেয়েটি খুব আস্তে বলল, শ্যামলী। গলাটা এত মিষ্টি যেন বাঁশির সুর। কমলা দেবী আবার বললেন, একবার মুখটা দেখাও মা। বৃদ্ধা তাড়াতাড়ি বলে উঠলেন, না না, দিনের বেলায় ও ঘুমটা তোলে না। হরিদাস অবাক, কেন? বৃদ্ধা শান্ত গলায় বললেন, আগে আমাদের বংশের নিয়ম। ঠিক তখন এক ঝাপটা ঠান্ডা হাওয়া এসে পুরো ঘর কাঁপিয়ে দিল। ঘোমটার নিচ থেকে এক মুহূর্তের জন্য যেন দুটো অস্বাভাবিক ফ্যাকাশে ঠোঁট দেখা গেল। গদাধর তাকিয়েই ছিল, কিন্তু পরক্ষণেই ঘোমটা আবার নেমে গেল। সে নিজেই ভাবল, হয়তো চোখের ভুল। শ্যামলী নিজের হাতে চা আর নাড়ু এনে দিল, কিন্তু কাপটা দিতে গিয়ে তার আঙুল ছুঁয়ে গেল গদাধরের হাতে। গদাধর কেঁপে উঠল। বরফের মতো ঠান্ডা হাত, জীবিত মানুষের হাত এত ঠান্ডা হতে পারে? ফেরার সময় বাসন্তী ধীরে ধীরে কমলা দেবীর কানে বলল, মা, মেয়েটাকে আমার কেমন যেন লাগছে। কমলা দেবীর দীর্ঘশ্বাস ফেলে বললেন, হ্যাঁ, সবাই একরকম হয় নাকি? মেয়েটা হয়তো লাজুক। বাড়ি ফেরার পথে গদাধর হঠাৎ লক্ষ্য করল পেছনে যেন কেউ হাঁটছে। সে কয়েকবার ফিরে তাকালো, কেউ নেই। কিন্তু বাঁশ বনের ভেতর থেকে খুব আস্তে আস্তে ঝুম 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 নূপুরের শব্দ ভেসে এলো। সেই দিন রাতে গদাধর ঘুমোতে পারল না। কেন জানি বারবার মনে হচ্ছিল কেউ একজন দূর থেকে তাকে দেখছে। ঠিক তখনই জানলার বাইরে একটি সাদা ছায়া ধীরে ধীরে সরে গেল। গদাধর দৌড়ে বাইরে এলো। উঠোন ফাঁকা, কেউ নেই, শুধু ভেজা মাটির উপর দুটো ছোট পায়ের ছাপ। আর সেই পায়ের ছাপগুলো বাড়ির বাইরে নয়, বাড়ির ভেতরের দিকেই চলে গেছে। মাস খানেকের মধ্যেই গদাধরের সঙ্গে শ্যামলীর বিয়ে হয়ে গেল। গ্রামের সবাই বলল, এবার খোকন একটা মা পেল। কিন্তু কেউ জানত না সেই দিন একটা অশুভ ছায়া এই বাড়িতে পা রেখেছে। শ্যামলী ডান পা দিয়ে উঠোনে পা রাখল। কমলা দেবী থালায় প্রদীপ নিয়ে দাঁড়িয়ে। কমলা দেবী বললেন, আয় মা, এই সংসার আজ থেকে তোর। শ্যামলী মাথা নিচু করে প্রণাম করল, কিন্তু ঘুমটা একটুকুও সরল না। বাসন্তী মুচকি হেসে বলল, দিদি,
এখন তো নিজের বাড়ি, এবার ঘোমটাটা তোলো। শ্যামলী খুব আস্তে বলল, ক্ষমা করবেন, আমি পারবো না। কথাটা শুনে সবাই একটু অবাক হলেও আর কিছু বলল না। পরদিন ভোর মোড়ক ডাকার আগেই রান্নাঘরে আগুন জ্বলছে। বাসন্তী ঘুম চোখে এসে দেখে শ্যামলী ইতিমধ্যে ভাত বসিয়েছে, ডাল ফুটছে, শাক কেটে রেখেছে, মাছ মাখানো, উঠোন ঝাঁটা দেওয়া, এমনকি গরুকেও খড় খাইয়ে দিয়েছে। বাসন্তী দেবী অবাক হয়ে বললেন, দিদি, তুমি এত সকালে উঠলে কখন? শ্যামলী শুধু হেসে বলল, ঘুম ভেঙে গিয়েছিল। কমলা দেবী খেতে বসলেন। এত ভালো রান্না, মালতীর পর এমন স্বাদ আর পাইনি। হরিদাস হেসে বলল, দাদা, তোমার ভাগ্য এবার খুলে গেছে। সবাই হেসে উঠল, শুধু শ্যামলী চুপচাপ বসে রইল। তার নিজের থালায় এক টুকরো মাছ নেই, একটুও মাংস নেই, শুধু সাদা ভাত আর লবণ। বাসন্তী অবাক হয়ে বলল, দিদি, তুমি মাছ খাও না? শ্যামলী মাথা নাড়ল, না। মাংস? না। ডিম? না। তাহলে বাঁচো কি খেয়ে গো? শ্যামলী কয়েক সেকেন্ড চুপ থেকে ধীরে ধীরে বলল, যা আমার দরকার তা আমি রাতে পাই। কথাটা শুনে ঘরের সবাই হেসে উঠল, ভাবল মজা করছে। কিন্তু কমলা দেবীর বুকের ভেতরটা কেমন যেন কেঁপে উঠল। খোকন ধীরে ধীরে শ্যামলীর খুব কাছের হয়ে গেল। সে তাকে নিজের হাতে ভাত খাওয়াবার চেষ্টা করত, তাকে ভাত খাওয়াতো, দুধে হলুদ মিশিয়ে খাওয়ায়, ঘি মাখিয়ে ভাত দেয়, মাখন, ফল, মিষ্টি, প্রতিদিন নতুন কিছু। একদিন বাসন্তী বলল, দিদি, খোকনকে এত খাওয়াচ্ছ কেন? শ্যামলী মৃদু হাসে, খোকনের মাথায় হাত বুলিয়ে বলল, বাচ্চারা গোলগাল থাকলে খুব সুন্দর লাগে। তার ঠোঁটের কোণে এক মুহূর্তের জন্য একটা অদ্ভুত হাসি ফুটে উঠল। 2 সপ্তাহের মধ্যে খোকনের গাল ভরে গেল, হাত পা বেশ শক্তপোক্ত হলো। গ্রামের লোকেরা বলল, আহা, সৎ মা নয় গো, নিজের মায়ের চেয়েও বেশি ভালোবাসে। গদাধরও মনে মনে খুব খুশি, এতদিন পরে তার সংসারে যেন আবার প্রাণ ফিরেছে। সেই রাতেই গদাধরের ঘুম ভাঙল, তৃষ্ণা পেয়েছে। সে উঠোনে জল খেতে বেরোলো। রান্নাঘরের দরজা আধ খোলা, ভেতরে কেউ যেন হাঁড়ি নাড়ছে। সে ভাবল, শ্যামলী হয়তো ভোরের রান্না করছে, কিন্তু দেয়ালে ঝোলানো ঘড়িতে তখন রাত 2। গদাধর ধীরে ধীরে রান্নাঘরের দিকে এগোলো। দরজার ফাঁক দিয়ে দেখল উনুন জ্বলছে, হাঁড়ি নড়ছে, কিন্তু ভেতরে কেউ নেই। ঠিক তখনই তার কানের পাশে বরফ ঠান্ডা একটা নিঃশ্বাস, একটা মেয়েলি কণ্ঠ খুব আস্তে বলল, হতে যায়। গদাধর চমকে পিছনে ফিরল, কেউ নেই। আবার রান্নাঘরের দিকে তাকালো, উনুন নিভে গেছে, হাঁড়িও থেমে গেছে। সবকিছু যেন কোনো দিনই ঘটেনি। সেই দিন রাতেই প্রথমবার খোকন ঘুমের মধ্যে কেঁদে উঠল। তার পা দুটো শক্ত করে জড়িয়ে ধরে শুধু বলছিল, মা না, ব্যথা লাগছে মা। গদাধর ছুটে গিয়ে ছেলেকে কোলে তুলে নিল। সে জানত না এটা শুধু শুরু, আসল ভয় এখনো দরজার ওপারে দাঁড়িয়ে আছে। সেই রাতের পর থেকেই গদাধরের বুকের ভেতর অকারণ একটা অস্বস্তি বাসা বাঁধল। রান্নাঘরে যে কণ্ঠস্বর সে শুনেছিল, সেটা কি সত্যি শ্যামলীর ছিল নাকি অন্য কারো? ভোর হলো, মোড়ক ডাকার শব্দ। উঠোনে কমলা দেবী তুলসীতে জল দিচ্ছেন। হঠাৎ বাসন্তীর চিৎকার। কাঁপা গলায় বাসন্তী বলে উঠল, মা, ও মা, একবার এদিকে এসো। সবাই দৌড়ে এলো। খোকন তখনও ঘুমিয়ে, কিন্তু তার মুখটা অস্বাভাবিক ফ্যাকাশে, ঠোঁট শুকিয়ে সাদা হয়ে গেছে।
গদাধর ছেলের কপালে হাত দিল। গদাধর বললেন, খোকন, বাবা, খোকন, চোখ খোল। দুর্বল গলায় বলল, বাবা, খুব ঠান্ডা লাগছে। বাসন্তী খোকনের পায়ে সর্ষের তেল মাখাতে গিয়ে হঠাৎ থমকে গেল। ওমা, এটা কি? সবাই নিচু হয়ে তাকালো। ডান পায়ের গোড়ালিতে একদম পাশাপাশি দুটি সূচের মতো ছোট্ট ছিদ্র, চারপাশে জমাট লালচে দাগ। কমলা দেবী অবাক, কাল তো কিছু ছিল না। শ্যামলীও কাছে এসে নিচু হলো, ঘোমটার আড়াল থেকেই বলল, হয়তো কাঁটা ফুটেছে। কিন্তু কথাটা বলার সময় তার গলায় যেন চাপা হাসি লুকিয়েছিল। দুপুরে কবিরাজ হরনাথ এলেন, নাড়ি দেখলেন, চোখ দেখলেন, জিভ দেখলেন, তারপর ক্ষতটা অনেকক্ষণ ধরে দেখলেন। তার মুখের রং বদলে গেল। গদাধর জিজ্ঞাসা করলেন, কি হয়েছে কবিরাজ মশাই? কবিরাজ ধীরে বলল, অদ্ভুত, এমন দাগ আমি কোনোদিন দেখিনি। রক্ত যেন ধীরে ধীরে কমে যাচ্ছে। গদাধর ভয় পেল। তাহলে? কবিরাজ ওষুধের থলে খুলে বললেন, এইটা খাওয়া, আর রাতে ছেলেটাকে একা রেখো না। সন্ধ্যা হলো, বৃষ্টি নামছে। খোকন বিছানায় শুয়ে, শ্যামলী নিজের হাতে তাকে গরম দুধ খাওয়াচ্ছে। শ্যামলী বলছে, সবটুকু খেয়ে নাও শোনো। খোকন মিটিমিটি হেসে বলল, মা, তুমি থাকলে আমার ভয় আর লাগে না। দরজার পাশে দাঁড়িয়ে গদাধর দৃশ্যটা দেখে হেসে ফেলল। ভাবল, আমি কত ভুল ভাবছিলাম। কিন্তু ঠিক সেই মুহূর্তে ঘোমটার আড়াল থেকে শ্যামলীর চোখ দুটো এক সেকেন্ডের জন্য অদ্ভুত লালচে হয়ে উঠল। গদাধর আবার তাকাতেই সব স্বাভাবিক। সে নিজেকেই বোঝালো হয়তো প্রদীপের আলোয় ভুল দেখেছিল। গভীর রাত, বৃষ্টি পড়ছে টুপটাপ করে। হঠাৎ নূপুরের শব্দ। গদাধরের ঘুম ভেঙে গেল। সে দেখল শ্যামলী বিছানায় নেই, দরজা আধ খোলা। নূপুরের শব্দ ধীরে ধীরে খোকনের ঘরের দিক থেকে আসছে। গদাধরের বুক ধড়ফড় করতে লাগলো। সে পা টিপে টিপে এগোলো। দরজার ফাঁক দিয়ে দেখল খোকন গভীর ঘুমে ঘুমোচ্ছে। তার পাশে ঘোমটা ঢাকা শ্যামলী বসে আছে। সে খুব আস্তে খোকনের পায়ে হাত বুলিয়ে দিচ্ছে। তারপর নিচু হয়ে ঠিক সেই 2 দাগের উপর নিজের ঠোঁট ছুঁইয়ে দিল। খোকন ঘুমের মধ্যেই কেঁপে উঠল। গদাধর দরজা ঠেলে ভেতরে ঢুকতে যাবে, ঠিক তখনই শ্যামলী মাথা তুলল। ঘোমটার ভেতর থেকে শুধু দুটো চোখ দেখা গেল, স্থির, অস্বাভাবিক, আর যেন সোজা গদাধরের দিকেই তাকিয়ে। গদাধরের বুকের ভেতরটা বরফ হয়ে গেল। পর মুহূর্তেই প্রদীপের শিখা হঠাৎ নিভে গেল। ঘর যেন ডুবে গেল গভীর অন্ধকারে। পরদিন সকালেই গদাধর লক্ষ্য করল খোকনের মুখ আরো ফ্যাকাশে, চোখের নিচে কালো দাগ। খেলাধুলা করার শক্তিও নেই। কমলা দেবী কাঁদতে কাঁদতে বললেন, বাবা, আমার নাতিটাকে ভালো করে দাও বাবা, আমার নাতিটার কি হয়েছে? কেউ উত্তর দিতে পারল না। গ্রামের লোকজন আসতে শুরু করলো। প্রতিবেশী হারু কাকা বললেন, এ তো ভালো লক্ষণ নয় গদা, এমন রোগ আগে দেখিনি। ওঝা ডাকো। ওঝা এলো। সর্ষে, লাল লঙ্কা, ধুনো জ্বালিয়ে ঝাড়ফুঁক করলো। কিন্তু আশ্চর্য, যেই সে মন্ত্র পড়তে শুরু করলো, শ্যামলী চুপচাপ রান্নাঘর থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর ঘরের ভেতরে ধুনোর ধোঁয়া নিজে থেকেই এক ঝটকায় যেন সরে গেল। ওঝা থমকে দাঁড়িয়ে শুধু বলল, আমি কিছু করতে পারবো না। কথাটা বলে সে আর এক মুহূর্ত বাড়িতে থাকলো না। সেদিন গদাধর সিদ্ধান্ত নিল, আজ সে ঘুমোবে না। সে খোকনের পাশে শুয়ে রইল, চোখ বন্ধ, কিন্তু মন জেগে। বাইরে বৃষ্টি, নূপুরের শব্দ ধীরে ধীরে যেন আরো কাছে, তারপর আরো কাছে, একেবারে দরজার সামনে এসে থেমে গেল। ঘরের দরজা
নিজে থেকেই আস্তে আস্তে খুলে গেল। ঠান্ডা বাতাসে প্রদীপের শিখা কাঁপতে লাগলো। গদাধর চোখের পাতার ফাঁক দিয়ে দেখল শ্যামলী ঘরে ঢুকেছে। আজও তার মাথায় ঘোমটা। সে কোনো শব্দ না করে খোকনের পায়ের কাছে বসে পড়ল। কয়েক সেকেন্ড নীরবতা। তারপর সে খুব ধীরে নিজের ঘোমটা সরালো। গদাধরের বুক ধক করে উঠল। প্রদীপের কাঁপা আলোয় মুখটা যেন মানুষের, তবু মানুষের নয়। চোখ দুটো অস্বাভাবিক উজ্জ্বল, ঠোঁটের কোণে এক অচেনা হাসি। সে ধীরে ধীরে খোকনের পায়ের কাছে ঝুঁকে পড়ল। খোকনের ঘুমের মধ্যেই অস্বস্তিতে কেঁপে উঠল। ঘরের ভেতর শুধু শোনা যাচ্ছিল ঝড়ের শব্দ আর গদাধরের নিজের হৃদস্পন্দন। সে ভয়ে নিঃশ্বাসও আটকে রাখল। ঠিক তখনই শ্যামলী মাথা তুলে ফিসফিস করে বলল, আর মাত্র কয়েকটা রাত, তারপর ও পুরোপুরি আমার হবে। কথাটা শুনে গদাধরের শরীর ঠান্ডা হয়ে গেল। সে বুঝে গেল তার ছেলে ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়েছে। হঠাৎ বাইরে কুকুরগুলো একসঙ্গে ডেকে উঠল। শ্যামলী বিদ্যুতের গতিতে ঘোমটা টেনে মুখ ঢেকে ফেলল। তারপর যেন কিছুই হয়নি, ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে গেল। গদাধর অনেকক্ষণ নড়তে পারল না। ভোরের আলো ফুটতেই সে আর কাউকে কিছু না বলে একাই বেরিয়ে পড়ল। তার গন্তব্য শ্মশানের ধারেই সেই তান্ত্রিক, যার সম্পর্কে গ্রামের মানুষ বলতো সব অশুভ শক্তির সঙ্গে যার লড়াই হয়েছে সেই তান্ত্রিক। সেই তান্ত্রিকের নাম ভৈরবনাথ। কেউ বলে তিনি মৃত আত্মার সঙ্গে কথা বলতে পারেন। কেউ বলে যে অশুভ শক্তির মুখোমুখি তিনি একবার হন, সে আর কখনো আগের মতো থাকে না। গদাধর শ্মশানে পৌঁছাতেই দেখল এক বৃদ্ধ আগুনের সামনে ধ্যান করছে। গায়ে রক্ত রাঙা বস্ত্র, গলায় রুদ্রাক্ষ, কপালে ভস্য। তার চারপাশে 5টি মানুষের খুলি। গদাধর ভয়ে কাঁপলেও হাত জোর করে বলল, বাবা, আমার ছেলেকে বাঁচান। ভৈরবনাথ চোখ খুললেন না, তবুও তিনি বললেন, অনেক দেরি হয়ে গেছে। গদাধরের বুক কেঁপে উঠল। গদাধর বললেন, বাবা, আপনি কিছু জানেন? তান্ত্রিক ধীরে ধীরে চোখ খুললেন। তার চোখ দুটি অস্বাভাবিক তীক্ষ্ণ। তিনি শুধু বললেন, তুই যার সঙ্গে সংসার করছিস সে মানুষ নয়। গদাধর স্তব্ধ। আপনি কি বলছেন? ভৈরবনাথ উঠে দাঁড়ালেন। তারপর গদাধরের কপালে হাত রাখলেন। মুহূর্তেই গদাধরের চোখের সামনে ভেসে উঠল এক ভয়ঙ্কর দৃশ্য। একটা পুরনো কুয়ো, একটা যুবতী কাঁদছে, তার পাশে দাঁড়িয়ে এক বৃদ্ধা। বৃদ্ধা বলছে, যদি বাঁচতে চাস মানুষের রক্ত চাই। পরের মুহূর্তেই যুবতী কুয়োর অন্ধকারে মিলিয়ে গেল। গদাধর চিৎকার করে উঠল। দৃশ্যটা মিলিয়ে গেল। ভৈরবনাথ, ওর নাম শ্যামলী ছিল ঠিকই, কিন্তু বহু বছর আগে ও মারা গেছে। তার মা কালো তন্ত্রে পাগল হয়ে মেয়ের আত্মাকে মুক্তি দেয়নি। আজ যে তোর বাড়িতে আছে সে মানুষের শরীর নয়, একটা ক্ষুধার্ত আত্মা, যে বেঁচে থাকার জন্য রক্তের শক্তি খুঁজে বেড়ায়। গদাধর কাঁপা গলায় বলল, তাহলে খোকন? তান্ত্রিক চোখ বন্ধ করলেন। কিছুক্ষণ নীরব থেকে বললেন, ও প্রথমে ছেলেটাকে সুস্থ করেছে, খাইয়েছে, শরীর ভরিয়েছে, কারণ দুর্বল শরীরে তার কোনো লোভ নেই। আজ খোকনের শরীরের শক্তি তার খাদ্য। গদাধরের চোখ জলে ভিজে উঠল। বাবা, আমার ছেলেকে আপনি বাঁচান। ভৈরবনাথ গম্ভীর গলায় বললেন, আজ রাতেই অমাবস্যা। আজ যদি আমি যজ্ঞ না করে আগামী সূর্য ওঠার আগেই তোর ছেলে আর মানুষ থাকবে না। সন্ধ্যা নামতেই ভৈরবনাথ গদাধরের বাড়িতে এলেন। বাড়িতে পা রাখতেই হঠাৎ গোয়ালের সব গরু একসঙ্গে ডেকে উঠল। কমলা দেবী অবাক। বাবা, এ কি হচ্ছে? ভৈরবনাথ মাটিতে হাত ছুঁয়ে এক মুঠো ধুলো তুলে নিলেন। তারপর চোখ বন্ধ করলেন। হঠাৎ তিনি গর্জে উঠলেন, এই বাড়িতে মানুষ নয়, রক্ত পিপাসু এক অশুভ শক্তি বাস করছে। কথাটা শেষ হতেই রান্নাঘরের ভেতর থেকে একটা থালা আপনা আপনি ছিটকে এসে উঠোনে পড়ল। সবাই ভয় পিছিয়ে গেল, শুধু রান্নাঘরের অন্ধকারে
ঘোমটা ঢাকা একটা ছায়া নিঃশব্দে দাঁড়িয়েছিল। তারপর খুব ধীরে সেই ছায়াটা হেসে উঠল। শুনে কমলা দেবী অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। ভৈরবনাথ একটি কুচ দিয়ে মাটির মধ্যে একটি বৃত্ত আঁকলেন এবং সেই বৃত্তর মধ্যেই বাড়ির সবাইকে রেখে দিয়ে বললেন, এই বৃত্তের বাইরে যাবে না, যাই দেখো যাই শোনো। মন্ত্র উচ্চারণ শুরু হলো। হঠাৎ একটা দমকা হাওয়া এসে একসঙ্গে 3টি প্রদীপ নিভিয়ে দিল। গোয়ালের গরুগুলো অস্থির হয়ে উঠল। কুকুরগুলো একসঙ্গে চিৎকার করতে শুরু করলো। ঠিক তখন রান্নাঘরের দিক থেকে নূপুরের শব্দ। সবাই তাকিয়ে রইল। অন্ধকার থেকে ঘোমটা ঢাকা শ্যামলী ধীরে ধীরে বেরিয়ে এলো। সে মৃদু গলায় বলল, খোকনকে আমার কাছে দাও। তার গলায় আর আগের কোমলতা নেই। শব্দ যেন 2জন মানুষ একসঙ্গে কথা বলছে। ভৈরবনাথ গর্জে উঠলেন, তুই যেই হোস এই বৃত্তের কাছে আসবি না। শ্যামলী কয়েক পা এগিয়ে এলো। হঠাৎ সে থেমে গেল, মাথা নিচু করলো, তারপর একটা অস্বাভাবিক হাসি। তোমার অনেক দেরি হয়ে গেছে। আকাশ কেঁপে উঠল। এক ঝলক বিদ্যুতের আলোয় সবাই দেখল শ্যামলীর ছায়া। মানুষের ছায়া নয়, মাটির ওপর লম্বা হয়ে দাঁড়িয়ে আছে, যেন অন্য কারো অবয়ব। কমলা দেবী কাঁপতে কাঁপতে জপ করতে লাগলেন, রাম 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 রাম। ভৈরবনাথ চোখ বন্ধ করে মন্ত্র পড়তে লাগলেন। তার কণ্ঠ আরো জোরালো হতে শুরু করলো। বাতাস যেন উল্টো দিকে বইতে লাগলো। শ্যামলী 2 হাতে মাথা চেপে ধরে চিৎকার করে উঠল, থামো। ঠিক তখনই গদাধর এগিয়ে এলো। তার চোখে জল। সে বলল, তুমি যদি সত্যি শ্যামলী হও তাহলে একটা শিশুর ক্ষতি করো। কিছুক্ষণ পর সবকিছু স্তব্ধ। শ্যামলী স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তারপর ধীরে ধীরে বলল, আমি চাইনি, আমি শুধু বাঁচতে চেয়েছিলাম। তার কণ্ঠে প্রথমবার রাগ নয়, অসহায়তা। ভৈরবনাথ গম্ভীর গলায় বলে উঠলেন, তোর সময় শেষ। যে বন্ধন তোকে বেঁধে রেখেছে আজ তা ভাঙতেই হবে। তিনি শেষ মন্ত্র উচ্চারণ করলেন। এক প্রবল দমকা হাওয়া উঠল, সব প্রদীপ একসঙ্গে কাঁপল। শ্যামলী ধীরে ধীরে পিছিয়ে গেল। তার অবয়ব কুয়াশার মতো ঝাপসা হতে লাগলো। শেষবার সে খোকনের দিকে তাকালো। তারপর ফিস ফিস করে বলল, ক্ষমা করো। পরের মুহূর্তেই সে মিলিয়ে গেল। ঝড় থেমে গেল, বৃষ্টি থেমে গেল। খোকন ধীরে ধীরে চোখ খুলল। সে দুর্বল গলায় বলল, বাবা। গদাধর ছেলেকে বুকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। পরদিন সকালে লোকজন শ্যামলী আর তার মাকে খুঁজল। তাদের আর কোনো খোঁজ পাওয়া গেল না। শুধু পুরনো বাড়ির সেই ভাঙা দেওয়ালে একটা নূপুর ঝুলছিল। গ্রামের কেউ কখনো আর সেটা ছুঁয়ে দেখেনি। আজও অমাবস্যার রাতে নাকি হরিপুর গ্রামের সেই ভাঙা বাড়ির পাশ দিয়ে গেলে কেউ কেউ বলে খুব আস্তে আস্তে নূপুরের শব্দ শোনা যায়। আর কেউ যদি সেই শব্দের পিছু নেয় সে আর আগের মতো ফিরে আসে না। আজকের গল্প এতটাই। আপনাদের যদি আমার এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর এইরকমই রহস্যময় এবং ভৌতিক গল্প শুনতে যদি আপনারা ভালোবাসেন তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।